এটা 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 বাঘাযতীন তরুণ সংঘ। আচ্ছা, এটা হচ্ছে চিত্লা অগ্রণী। আচ্ছা, চিত্রা অগ্রণী তো প্রায় বেশ কয়েক বছর ধরে আপনি করছেন। আর এবারের ঠাকুর তো অসম্ভব বড় হয়েছে, যা দেখে মনে হচ্ছে। তো এই যে চিত্রা অগ্রণীর ঠাকুরটার বিশেষত্বটা যদি একটু বলে দেন। অ্যাকচুয়ালি চিত্লা অগ্রণীর এবারে যে প্রতিমা, সেখানে আমাদের পুরো প্ল্যানেট, সেই আঁচলটাকে প্ল্যানেট হিসেবে ইন্ডিকেট করা হচ্ছে এবং তার মধ্যে। আচ্ছা, এর মুহূর্তে বলে রাখি, সুব্রত ব্যানার্জি কিন্তু মৃৎশিল্পী নয়, মানে এছাড়াও তার একটা বড় ভূমিকা হচ্ছে সেটা ইনস্টলেশন আর্ট, যেটা এই মুহূর্তে পাঁচটা কি 6টা প্রতি বছর তার হাতে পুজো মণ্ডপ তৈরি করার দায়িত্ব থাকে। এবছর কটা পুজো মণ্ডপকে? দুর্গাপুজো বাঙালির পুজো। আজকে শুধু বাঙালি নয়, সারা বিশ্বের দরবারে দুর্গাপুজোর নাম ছড়িয়েছে। আপনারা দুর্গাপুজো অবশ্যই বেরোবেন, চেষ্টা করবেন অন্তত দুর্গাপুজো দেখে তারপর যদি বাইরে ঘুরতে যাওয়ার হয়। কিন্তু দুর্গাপুজোটা এই মুহূর্তে রয়েছি এক কিংবদন্তি শিল্পীর সাথে, যার সঙ্গে পরিচয় আপনাদের অবশ্যই করিয়ে দেব। সুব্রত ব্যানার্জি, যার হাত ধরে এই ইনস্টলেশন আর্ট, যেটা আজ কলকাতা তথা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে, থিম পুজো। সেই থিম পুজোর যদি 5 জন পুরোধাকে ধরা হয়, তার মধ্যে আমাদের সুব্রত ব্যানার্জি একজন। আচ্ছা সুব্রত দা, আপনার এই ক্রিয়েশন, এটা তো আমরা দেখে আসছি বছরের পর বছর। কোথায় করেন এটা? এই ক্রিয়েশনের জায়গাটা একটু ঘুরিয়ে দেখাবেন? অ্যাকচুয়ালি এটি আমার ওয়ার্কশপ এবং এখানেই আমরা আর্ট প্র্যাকটিস করি এবং এটাই আমাদের বলতে পারেন দেবতার জায়গা। এবং এখানে সারা বছর ধরেই কাজ হয়, মূর্তি তৈরি হয় বা কিছু স্কাল্পচার তৈরি হয়। এখানে প্রচুর মৃৎশিল্পী যারা স্কিল্ড ওয়ার্কার আছেন, সেরকম প্রতি বছর অন্তত 40 থেকে 50 জন ট্রেনিজ যারা এখানে মোটামুটি ট্রেনিং পায় এবং তারা তাদের জীবিকাও পায়। এখানে দেখুন রং তৈরি হচ্ছে, এখানে আমাদের বিশ্বকর্মা প্রতিমা, বাড়ির দুর্গা, এখানে জগদ্ধাত্রী, কালী মূর্তি রয়েছে। মানে একটা ছোটখাটো কুমারটুলিকে আপনি তুলে নিয়ে এসেছেন আপনার এই ওয়ার্কশপ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটার মূল কারণ হচ্ছে যখন আর্টিসান ডেভেলপমেন্ট হয়, প্রথম যখন এরা কাজ করতে শেখে, তখনই আমরা বড় প্রতিমা, দুর্গা প্রতিমায় দেওয়া হয় না। তাদের কাজটা শেখানোর পরে ছোট প্রতিমা, বিশ্বকর্মা বা এই ধরনের প্রতিমায় কাজ করে, তারপর কালী, তারপর জগদ্ধাত্রী, তারপর দুর্গায় তাদের হাত দেওয়া হয়। কেন দুর্গা প্রতিমা এখানে আপনি জানেন যে মানে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে এবং একটা মানের তৈরি হয়। কলকাতাকে বলা হয় ক্লে আর্টের পীঠস্থান। সেই জায়গায় দাঁড়িয়ে বহু শিল্পী যারা আপনার হাতে তৈরি, সেই শিল্পীগুলোর উপার্জনের ব্যবস্থা কি আপনি নিজেই করেন? অ্যাকচুয়ালি প্রতিটা পুজো কমিটি তারা এদের টাকা দেয়, আর এদের জীবিকা যেরকম রয়েছে, এবং এর পরবর্তীকালে এরা যখন দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে যায়, তারপরে বিভিন্ন ইভেন্টের কাজগুলো শুরু হয়ে যায়। তারপরে এরা রাজস্থান, গুজরাট এই সমস্ত জায়গায় যায়। এছাড়া এরা বিদেশেও, শ্রীলঙ্কা, ব্যাংকক, তারপরে মানে আপনার ঠাকুর পাড়ি দেয় বিদেশে? না, আমার ঠাকুর বিদেশে পাড়ি দেয় না, ওখানে গিয়ে ওরা অন্যান্য শিল্পীরও কাজ করে। এবং এখানে যে স্কিল থাকে, সেই স্কিলটা যেটা তৈরি হয়, তারা অনেকটা এফিশিয়েন্ট হয়ে যায় এবং তখন তাদের উপার্জনের জন্য সমস্যা হয় না। আচ্ছা, তাহলে এই যে ইনস্টিটিউটটা আপনি দীর্ঘদিন ধরে চালাচ্ছেন, এটা তো চারটিখানি ব্যাপার নয়। এই ব্যয়ভার, এই খরচ, সেটা কি সবটাই আপনাকে বেয়ার করতে হয়? না, এই পুরো খরচটাই পুজো কমিটি চালায় এবং এদের যে রেমুনারেশন সেটা পুজো কমিটি দেয়। র মেটেরিয়াল এগুলো পুজো কমিটি প্রোভাইড করে। কিছু কিছু ক্ষেত্রে ভূমি ক্রিয়েশন যারা সেও করে হয়তো। কিন্তু ব্যাপার হচ্ছে যে মূলত আমাদের যে আমার দৃষ্টিকোণ থাকে যে এখান থেকে যেন এরা ট্রেনিংটা পায় এবং এদের জীবিকাটা হয়, এবং সেই জন্য আমরা একখানা ট্রেনিংয়ের মতো চালাই। এবং যেখানে এত র মেটেরিয়াল, যেটা সরকারি বিভিন্ন প্রকল্প আছে ট্রেনিং দেওয়ার জন্য, এন্টারপ্রেনারশিপ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয়, সরকারি প্রকল্প, কিন্তু সেখানে এত র মেটেরিয়াল আমরা প্রোভাইড করতে পারি না। কিন্তু এখানে র মেটেরিয়াল থেকে শুরু করে একটা ফান্ড থাকার জন্য তাদের দৈনিক যে আয়টা, সেটাও সিকিউর থাকে। এখানে মোটামুটিভাবে মনে করুন 700 থেকে 4000, 5000 দৈনিক রোজগার এরা করে। এবং সেটা কি সারা বছর পায় তারা? হ্যাঁ, মোটামুটি এখানে যখন পুজোর কাজ হলো, হয়তো হচ্ছে 5 মাস 6 মাস এখানে দুর্গা পুজোর কাজ চললো, তারপরে ইভেন্টের কাজগুলো আছে, তারপরে এরা অন্যান্য স্টেটে চলে যায়। অন্যান্য স্টেটে মানে রাজস্থান, গুজরাট, এদের প্রচুর কাজ থাকে। বিভিন্ন রামোজি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এরা কাজ পায়। এছাড়া বিদেশ তো আছেই, এবং সেখানে দাঁড়িয়ে এদের জীবিকার এটা একটা বড় সঙ্গ।
এবার আপনি কোন কোন পুজো কমিটির ঠাকুর গড়ছেন আপনার এই ওয়ার্কশপে, একটু ঘুরিয়ে দেখাবেন প্লিজ। এটা বাঘাযতীন তরুণ সংঘ। তরুণ সংঘ, আচ্ছা। এটা হচ্ছে চিতলা অগ্রণী। আচ্ছা, চিত্রা অগ্রণী তো প্রায় বেশ কয়েক বছর ধরে আপনি করছেন। আর এবারের ঠাকুর তো অসম্ভব বড় হয়েছে, যা দেখে মনে হচ্ছে। তো এই যে চিত্রা অগ্রণীর ঠাকুরটার বিশেষত্বটা যদি একটু বলে দেন। অ্যাকচুয়ালি চিতলা অগ্রণীর এবারে যে প্রতিমা, সেখানে আমাদের পুরো প্ল্যানেট, সেই আঁচলটাকে প্ল্যানেট হিসেবে ইন্ডিকেট করা হচ্ছে এবং তার মধ্যে শক্তির উৎস একটাই আমরা দেখছি, দেবীকে। তা এবং এটা মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই করা হয়েছে। হ্যাঁ, এবং আগামী দিন মণ্ডপে গেলে তখন ওটা থিমটা পুরোপুরি বুঝতে পারবে। আর একটা কলা পাতার একটা কিছু এটা মানে একটা টেক্সচার দেওয়া হয়েছে, এর মধ্যে খড়ের কাজ হবে, বেসটা তৈরি রয়েছে। খড় দিয়ে অর্নামেন্টেশন, যেখানে আমাদের পশ্চিমবাংলার আর্টিসান বিভিন্ন রিসোর্স বেসড আইটেম দিয়ে তারা কাজ করে এবং যারা অলংকারের কাজ করে তাদের মধ্যেও এখানে ডাইভার্সিফিকেশনটাও দেখানো হচ্ছে এবং তাদের একটা অন্য লেভেলে কনফিডেন্স ডেভেলপ করা এবং ডাইভার্সিফিকেশনের প্রয়োজনীয়তা পড়ে মাঝে মধ্যেই, সেটাও এখান থেকে ট্রেন্ড হবে। এই যে ক্রিয়েশনটা, এই যে দীর্ঘদিন ধরে যে আপনার এই ক্রিয়েটিভিটি দেখছে গোটা কলকাতা তথা বিশ্ব, কোথা থেকে ইন্সপিরেশনটা পান আপনি? অ্যাকচুয়ালি যখন ডিস্ট্রিক্টে গিয়ে বিভিন্ন আর্টিসানদের ডেভেলপমেন্টের জন্য যখন যাই, তখন আমাদের পশ্চিমবাংলা এমন একটা শিল্পের আতুরঘর। এখানে রিসোর্স বেসড আইটেম নিয়ে এত মিডিয়াম নিয়ে কাজ করে এত আর্টিসান আমার মনে হয় ভারতবর্ষে কোথাও নেই। এবং এই রিসোর্স বেসড আইটেম নিয়ে কাজ করার তাগিদ প্রথম অনুভব করি তাদের জন্য। তারপরে মনে হয় তাদের টেকনিক্যাল আপগ্রেডেশনের দরকার আছে, সেই টেকনিক্যাল আপগ্রেডেশনের জন্য নিজের ভাবনা দাঁড়ায় যে কী করে হতে পারে, এবং আস্তে আস্তে ওদের সঙ্গে আমি জড়িয়ে পড়ি। একটু ব্যক্তিগত প্রশ্নে আসি। হ্যাঁ, একজন শিল্পী যার এত ক্রিয়েশন, কখনো ডাক পড়েছিল বিদেশ থেকে চলে যাওয়ার? হ্যাঁ, বিদেশ থেকে ডাক এসেছিল। প্রথমে 2009 সালেও এসেছিল আমেরিকা থেকে। তার পরবর্তীকালে বাংলাদেশেও কিছু ট্রেনিংয়ের জন্য বলেছিল, কিন্তু যেহেতু আমি এখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং একাধারে আপনি দুদিকটা সামলাচ্ছেন। হ্যাঁ, তাই এবং এখানে আমাদের কাজই হচ্ছে আর্টিসানদের ট্রেনিং দেওয়া এবং সেই কাজটাই আমি এখান থেকে করি। এবং আমার ডাইরেক্টর পি.কে. দাস মহাশয়, উনিও আমাকে ইন্সপায়ার করেন যে এই কাজটা যদি আমরা করতে পারি, কেন দুর্গাপুজো একটা বড় মার্কেট, গ্লোবাল মার্কেট, এবং আর্টিসান ডেভেলপমেন্টের জন্য মনে করুন অর্নামেন্টস থেকে শুরু করে, স্কাল্পচার থেকে শুরু করে, মূর্তি থেকে শুরু করে, দেশে বিদেশের বাজারে আমাদের স্কিল্ড ওয়ার্কারকে ছড়িয়ে দেওয়ার পেছনে, তাদের জীবিকা দেওয়ার পেছনে এর থেকে বড় কাজ কিছু হতে পারে না। এবং যারা এখানে আজকে ট্রেন্ড হচ্ছে, আর্ট কলেজের ছেলেরা এসে প্র্যাকটিক্যাল কাজ করার সুযোগ পাচ্ছে এবং তাদের জীবিকাও হচ্ছে, এবং তারা যখন এর পরবর্তীকালে আরও 20-30 জনকে নিয়ে তারা কাজ করছে। তো এটা একটা চেন। এতদিনে হয়তো কয়েক হাজার আর্টিসান এখান থেকে বেরিয়েছে এবং তারাও দেখা যাবে কয়েক হাজার আর্টিসান নিয়ে কাজ করছে। সুতরাং আমার মনে হয় এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য। আর এই যে কোভিডের পর থেকে আপনি যেভাবে এই মানুষগুলোকে সঙ্গে নিয়ে, এবং ক্লাবগুলোও আপনাকে কিভাবে সাহায্য করেছিল সেই সময়? অ্যাকচুয়ালি ক্লাবগুলো দেখুন আমাদের রিকোয়েস্ট করে, চিঠি পাঠায় যে আমরা কোনো আর্টিসানদের দিয়ে সাপোর্ট করতে পারি কিনা, এবং সেখানে দাঁড়িয়ে আমাকে যখন ডিরেকশন দেওয়ার জন্যও বলে, তখন আমরা চিন্তা করি যদি তাদের সঙ্গে মানে লো কস্ট র মেটেরিয়াল দিয়ে ওদের জীবিকার জন্য অর্থটা বা লেবারটা বেশি দেওয়া যায়, তাহলে অনেক সুবিধা। কেন এখানে সরকারি কোনো এড থাকে না, এরা এখানে রেসিডেন্সিয়াল ক্যাম্প করেই এরা কাজটা শেখে, এবং সেই টাকাটা যদি আজকে পুজো কমিটি বেয়ার করে তাহলে এর থেকে ভালো কিছু হয় না। আচ্ছা, পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রান্ত থেকে বোধহয় এখানে আসেন যারা এই আপনার আর্ট এন্ড কালচারের সঙ্গে যুক্ত হতে। বিদেশ থেকে, বাইরের দেশ থেকে কখনো এসছে আপনার কাছে? প্রচুর লোক এসছে। ডিসকভারির বড় বড় রিপোর্টার এসছে। ফ্রান্সে আমাদের জিএমও নিয়ে যে আমার কাজ, সেই ফ্রান্সে খুব চর্চিত হয়েছিল এবং বহু সিনেমাও হয়েছে ওই নিয়ে। তা যেরকম ক্লোন নিয়ে আমি কাজ করেছিলাম, স্টপ জিএমও করেছিলাম, জিএমও প্রোডাক্টের এগেনস্টে। তো কিছু সামাজিক বার্তা এবং বিপ্লব দুটোই করার একটা সুযোগ। তো এই যে এই মূর্তিটার সামনে এখন যেখানে দাঁড়িয়ে আছি, সবাই তো দেখে হঠাৎ করে ভাববে এটা কাঠের পুরো ফিনিশিং যা ইয়ে রয়েছে। এই যে একটা উডেন স্ট্রাকচার আপনি দিলেন এই জায়গাটা, কোথা থেকে ভাবনাটা কিভাবে আসে? আসল ব্যাপারটা হচ্ছে এটা একটা পট স্টাইলেই করা। আমাদের যেরকম সরা আমরা দেখি সেটাকে কিভাবে ভাঙা যেতে পারে, এবং আমরা অনেকেই কাঠ দিয়ে মূর্তি বানাই, কিন্তু সেখানে কাঠ ছাড়া একটা সফট সারফেসকে হার্ড সারফেসে কি করে কনভার্ট করা যায় এবং তার টেক্সচার কি হতে পারে, এবং রং করেও আজকে ওইরকম একটা লুক দেওয়া যেতে পারে, সেটাও বলতে পারেন একটা ট্রেনিং এখানে। এই
স্কাল্পচারটার মধ্যে কি কি মেটেরিয়াল আপনি ইউজ করেছেন? জাস্ট এখানে স্ট্রাকচারে লোহা রয়েছে, খড় রয়েছে, মাটি রয়েছে, আর যখন কালার হচ্ছে তখন বিভিন্ন কালারের টেক্সচার পড়ছে। কিন্তু এর মধ্যেই মনে করুন কোথায় আমরা লোহার স্ট্রাকচার ইউজ করছি, কিভাবে ইউজ করছি, লোডের জন্য কিভাবে রাখা যেতে পারে, এটা কয়েকটা লেয়ারে করার জন্য কি স্টেপ নেওয়া হতে পারে, সেইগুলোকে একটু মেনটেন করা হয়েছে। মানে এটা একাধারে একটা ইঞ্জিনিয়ারিং প্রসেস সঙ্গে নিয়ে আপনাকে চলতে হ্যাঁ হবে। অবশ্যই, এবং শুধু এটা মূর্তি তৈরি করছে এরা তা নয়, বিভিন্ন আর্ট কলেজের ছেলেরা রয়েছে, এরা মণ্ডপেও কাজ করছে, সেখানে আর্কিটেক্ট কী করে তৈরি হচ্ছে, লোড ক্যালকুলেশন কী করে হচ্ছে, ইঞ্জিনিয়ারিংয়ের পুরো ফেব্রিকেশনের পুরো কনসেপ্টটা তাদের ডেভেলপ করছে। আচ্ছা, এই মুহূর্তে বলে রাখি, সুব্রত ব্যানার্জি কিন্তু মৃৎশিল্পী নয়, মানে এছাড়াও তার একটা বড় ভূমিকা হচ্ছে সেটা ইনস্টলেশন আর্ট, যেটা এই মুহূর্তে পাঁচটা কি 6টা প্রতি বছর তার হাতে পুজো মণ্ডপ তৈরি করার দায়িত্ব থাকে। এবছর কটা পুজো মণ্ডপকে আপনি এবছরে সাজাচ্ছেন? বিভিন্ন মানে দুর্গাপুজোর ক্ষেত্রে বলছি আপনাকে, আমি বললাম যে এখানে প্রায় 5টি মূর্তি দেখছেন, ছোটোখাটো কিছু কালী মূর্তি বা জগদ্ধাত্রী রয়েছে, কিন্তু এর পাশে কুচবিহার মদন মোহন বাড়ির দুর্গোৎসব যেটা হচ্ছে সেটাও আমি করি, এবং সেটা কি সেখানে মূর্তি করছেন না সেখানে পুরো কমপ্লিট installation? কাজটা, পুরো ও আচ্ছা। ইনস্টলেশনটা, এবং সেখানে দাঁড়িয়েও প্রচুর আর্টিসান ওখানেও কাজ করছে, এবং অদ্ভুতভাবে যারা গত বছর হতে এখানে ইনস্টলেশন করেছে তাদের কাজ বুঝিয়ে তারা ওখানে কাজ করছে, এবং ওটাও প্রায় লাগাতার 6-7 বছর হয়ে গেল। এখানে প্রায় 15 বছর ধরে আমি মূর্তি তৈরি করছি। এই 15 বছরে প্রচুর আর্টিসান ডেভেলপ করেছে শুধু এখানেই। তাই এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অফার আসলে যতটা আমাদের পক্ষে সম্ভব হয় আমরা চেষ্টা করি তাদের টেকনিক্যাল গাইডেন্স দেওয়ার জন্য। এমএসএমই ডিএফও কলকাতা এই কাজটা সবসময় করে, এবং আগামী দিনে করবে আমি আশা করি, এবং আমি থ্যাঙ্কফুল যে ডাইরেক্টর সাহেব এটা নিয়ে খুব ইন্সপায়ার করেছেন। আজকে হয়তো ইউনেস্কো টেক ওভার করেছে, দুর্গাপুজো স্বীকৃতি পেয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে প্রচুর শ্রম, প্রচুর আর্টিসান বহুদিন ধরে, বহু যুগ ধরে রিলে রেসের মতো কাজ করে চলেছে। তো এখানে অনেক গুণী ব্যক্তি, গুণী শিল্পী আছেন যাদের হাত ধরে জুনিয়ররা কাজ করার সুযোগ পাচ্ছে, যারা কাজ শিখতে পারছে, এবং এরম সৌভাগ্য হয়তো এদের এটা একটা বড় প্ল্যাটফর্ম। এই যে ইউনেস্কোর রেকগনিশনটা পেলেন, তারপরে কি আমাদের কিছু বদল এসছে আপনাদের ইয়েতে? দেখুন, একটা ব্যাপার হচ্ছে অবশ্যই বদল আসবে। কেন, ব্যাপার হচ্ছে যখনই আমাদের পর্যটক আসবে এবং পর্যটক এসে আমাদের শিল্পকলা দেখবে, সেটা বিদেশের মাটিতে যেরকম পপুলার হবে, পপুলারের সঙ্গে সঙ্গে একটা চাহিদাও তৈরি হবে, এখানকার একটা বীজ তৈরি হবে যে ওখানে গিয়ে কাজ করার মতো, এবং বিভিন্ন জায়গা থেকে এটা আসবে। হয়তো একটু সময় লাগবে, আসা শুরু হয়েছে। এছাড়া দেখুন, দুর্গাপুজো তো একটা বড় কার্নিভাল। দেখুন একটা বড় কার্নিভাল দুর্গাপুজো, সেটার এক্সপোজার সেইভাবে ছিল না। আজকে মনে করুন, দেখুন আমাদের যেরকম রাজস্থানে পুষ্কর মেলা, গোয়া কার্নিভাল, তা সেখানে দাঁড়িয়ে তার থেকে অনেক বড় আয়তনে কলকাতার দুর্গাপুজো, কিন্তু সেখানে প্রচারের আলোর জন্য পর্যটকরা জানে না, আসতো না। এখন বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছে, এবং এই কয়েকদিনের জন্য রাস্তা স্ট্রিট আর্ট বলুন বা যেভাবেই বলুন, টেম্পোরারি একটা গাছ তৈরি হয়, তারপরে সেটা ভাঙা হয়। তো পশ্চিমবাংলার টোটাল ইকোনমি 6 মাস থেকে 8 মাসের প্রোডাকশন দাঁড়িয়ে থাকে দুর্গাপুজোকে ঘিরে। গার্মেন্টস সেক্টর, শুজ, জুয়েলারি সেক্টর, প্রচুর লোক কাজ করে, এবং শুধু দুর্গাপুজোটা তো দুর্গাপুজো না, এটা একটা ইন্ডাস্ট্রি। তা ন্যাচারালি এটাকে নিয়ে একটা পশ্চিমবাংলার যদি ঠিক করে প্রজেক্ট করতে পারে, তার সঙ্গে ট্যুরিজম যদি জুড়ে যায়, তাহলে আগামী দিনে একটা বড় নতুন সূর্য অপেক্ষা করছে, এটুকু বলবো। মানে একটা অসংগঠিত ক্ষেত্রকে আপনি বলছেন সংগঠিত হতে পারে? হ্যাঁ, সংগঠিত অবশ্যই হতে পারে। কিছু সংস্থা হয়তো কাজও করছে। এদের যদি বিদেশ থেকে যারা আসে, তারা হয়তো এই ক্রাউডের জন্য এখনো হয়তো সব মণ্ডপে যেতে পারে না বা দেখতে পারে না, তাহলে কিন্তু তাদের মাল্টিন্যাশনাল কোম্পানিকে কি আহ্বান করছেন এই উৎসব যজ্ঞে? অবশ্যই অবশ্যই। কেন, এটা যদি না হয় তাহলে অন্তত দুর্গাপুজোটা ওই জাস্ট 5 দিন 10 দিনের পুজো থেকে যাবে, কিন্তু এটা ইন্ডাস্ট্রি তৈরি করতে হলে অবশ্যই কর্পোরেটকে আসতে হবে, সরকারকে আসতে হবে, সম্মিলিত প্রয়াসেই তবেই এটা সেই উচ্চতা নেবে। একটা বড় কথা বললেন শিল্পী, সেটা হচ্ছে কর্পোরেটকে কিন্তু আসতে হবে এই উৎসবে। এই উৎসব আজ বিশ্বব্যাপী বন্দিত ইউনেস্কোর হাত ধরে। তাই শিল্পীর কথায় আমরা সত্যি উৎফুল্লিত হতেই পারি কি হ্যাঁ, আমাদের এই একটা বড় কার্নিভাল, এই একটা বড় ইনস্টলেশন আর্ট আজ বিশ্ব দরবারে সত্যি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ধন্যবাদ আপনাকে। আর আমরা সকলে মিলে আপনার পাশে রয়েছি। আর আপনি এই মুহূর্তে রাজ্যবাসীকে কি মেসেজ দিতে চান? আমি অবশ্যই বলবো, দুর্গাপুজো বাঙালির পুজো। আজকে শুধু বাঙালি নয়, সারা বিশ্বের দরবারে দুর্গাপুজোর নাম ছড়িয়েছে। আপনারা দুর্গাপুজোয় অবশ্যই বেরোবেন, চেষ্টা করবেন
অন্তত দুর্গাপুজো দেখে তারপর যদি বাইরে ঘুরতে যাওয়ার হয়, কিন্তু দুর্গাপুজোটা বছরে একবার আসে। কলকাতায় থেকে দুর্গাপুজোর আনন্দ নিন এবং লোককে বলুন যেন তারাও আসে। সবাই যদি ইনভলভ হয় তবেই দুর্গাপুজো একটা শিল্পে পরিণত হবে, জীবিকায় পরিণত হবে। পুজো তো আমরা করছি, ভক্তি সহকারে পুজো করব, তার সঙ্গে মানুষের আয়টা যদি জড়িয়ে যায়, মানুষ যদি আয় করতে পারে, তাহলে আমার মনে হয় এর থেকে ভালো কিছু হতে পারে না। তো সবাইকে অনুরোধ করব, সবাই মিলে পুজোর পার্টিসিপেশন বাড়ান এবং এই দুর্গাপুজোকে আমরা একটা শিখরে নিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।